রায়পূর্ণা, আপনার আমাকে একদমই পছন্দ হয়নি না? এই দেখুন, আমি একা বকবক করে যাচ্ছি। এই তো সেদিন আপনি এলেন, আমি কত কথা বললাম, আপনি কোনো রেসপন্সই করলেন না। আজকেও দেখুন, এই গরমের মধ্যে আপনাকে ডেকে এনেছি, তাও আপনি কোনো কথা বলছেন না। আমিই বকবক করে যাচ্ছি। আপনার কি কোনোভাবে এই ঘরটা পছন্দ হয়নি? হ্যাঁ, সেটা হতে পারে। আমি তো শুনেছি আপনি নাকি খুব সুন্দর ঘর সাজান। আপনার বোন বলেছে আমাকে। একদিন আপনার বাড়িতে আমাকে ইনভাইট করবেন? রায়পূর্ণা, আপনার মেয়ের বিষয়ে তো গল্প করাই হচ্ছে না। কত বয়স হলো ওর? আচ্ছা, মুখে ভাত হয়ে গেছে? যদি মুখে ভাত না হয়ে গিয়ে থাকে, আমি কিন্তু সেলফ ইনভাইট করলাম, আমি কিন্তু যাবই যাব। আপনার মেয়ে নিশ্চয় আপনার থেকেও বেশি সুন্দর। আপনি এত সুন্দর, আপনার মেয়ে তো আপনার চেয়ে বেশি সুন্দর হবেই, তাই না? আচ্ছা রায়পূর্ণা, আপনার কি কি করতে ভালো লাগে? এই ধরুন, ঘর সাজাতে, রান্না করতে, সবাইকে সাহায্য করতে, বেড়াতে যেতে, এগুলো তো আপনি ভালোবাসেন। আর কি করতে ভালোবাসেন? ও হ্যাঁ, আপনি তো গান গাইতেও ভালোবাসেন, তাই না? আপনার হাজবেন্ড বলছিলেন, উনি খুব প্রশংসা করছিলেন আপনার গানের গলার। তারপর এটাও বললো ইদানিং নাকি আপনি গান গাইতে একদমই পছন্দ করছেন না, তাই কি? আমাকে একটা গান শোনাবেন রায়পূর্ণা? আপনাকে আমার এত ভালো লেগেছে না রায়পূর্ণা, আমি কি বলবো। আমি আপনার বোনের থেকে সব জেনে নিয়েছি। আপনার প্রিয় রং, আপনি কি কি করতে ভালোবাসেন, আপনার প্রিয় হবি, আপনি কি খেতে ভালোবাসেন, সব জেনে নিয়েছি। আপনার বোনও কিন্তু দিদি অন্ত প্রাণ একেবারে। আপনার প্রিয় গানও জেনে নিয়েছি আমি। দেখুন তো রায়পূর্ণা, কিছু মনে পড়ে কিনা।
ঠিক আছে রায়পূর্ণা। এই গানটা আমাদের দুজনের খুব প্রিয়, বড্ড কাছের। জানি, সেটা ওনার কান্না দেখে আমি বুঝতে পেরেছি। রায়ের প্রেগন্যান্সি পিরিয়ডে আমাদের মধ্যে অনেক রকম ক্রাইসিস অ্যারাইজ করেছিল। এই গোটা সময়টা এই গানটা আমাদের দুজনের মধ্যে অ্যান্থেমের মতো ছিল। যখনই মনে হতো আমরা দুজন বোধহয় এই লড়াইটা আর জিততে পারবো না, এখান থেকে হয়তো আমাদের ফিরে যেতে হবে, আমরা আর পেরে উঠবো না, আমাদের ভালোবাসার মানুষটাকে হয়তো এই পৃথিবীর আলো দেখাতে পারবো না আমরা, তখনই এই গানটা আমাদের দুজনের মধ্যে ভেসে আসতো, মনের মধ্যে আসার জায়গা করে নিত। এত স্মৃতি জড়িয়ে এই গানটার সাথে, এই গানটা বাজলেই না সেই স্মৃতিগুলো ভিড় করে আসে, আর আমরা দুজনেই আমরা ভাষা হারিয়ে ফেলি। তাহলে মিস্টার সেন, এই চড়াই উতরাই ভরা জীবনে, এই স্মৃতির ভিড় করে থাকা জীবনে, এই ভালোবাসার মুহূর্ত ছিনিয়ে নেওয়া জীবনের মাঝে আসল জীবনটা আঙুলের ফাঁক থেকে কি করে বেরিয়ে যাচ্ছে? আপনার ভালোবাসা এরকম শব্দহীন হয়ে গেল কি করে? আমার দোষে। সেই রাতে ওই পার্কে রায়ের ওই শূন্য চোখ, অনুভূতিহীন রায়ের মুখটা দেখে মনে হলো কেউ যেন আমার মাথায় হাতুড়ি মারলো। এই এতগুলো দিনের মধ্যে সেই দিন থেকে ও একটু একটু করে দূরে সরতে থাকলো, আস্তে আস্তে চুপ করে গেল। জানেন তো, প্রথমে ও কম কথা বলছিল, একটা দুটো শব্দ তখনও বলতো, আমি তখনও ঠিক করে খেয়াল করিনি। সেই রাত থেকে আমি বসে বসে ভাবছিলাম, ও তো নিজের ভুলটা রিয়েলাইজ করেছে, সিমরানের প্রতি ওর ভাবনা চিন্তাগুলো ভুল ছিল সেটা ও বুঝতে পেরেছিল। নিজের ভুলগুলো রিয়েলাইজ করে ও আমাকে সরি বলেছে অনেকবার, আমার হাত ধরে ক্ষমা চাইছিল বারবার, আমি শুনলাম না। আমার অভিমানের পারদ তখন তুঙ্গে, ও ঘরে ঢুকলেই আমার মাথা গরম হয়ে যেত, ওকে সামনে দেখলে আমি সহ্য করতে পারতাম না, অসহ্য লাগতো, বিরক্ত হয়ে যেতাম আমি। কেন এমনটা হলো সেটা কি আপনি বুঝতে পেরেছেন মিস্টার সেন? কেন এতটা ওভার রিঅ্যাক্ট করলেন? আপনার কি মতামত এই ক্ষেত্রে? আমার নেচার, আমার সম্পর্কের গোটা ইতিহাসটাই তো আপনি জানেন, শুনেছেন, বুঝতেই পারছেন। সম্পর্কের গোটা সময়টা জুড়ে ছিল জোয়ার ভাটা। আপনি আমাকে যে কথাগুলো বললেন, এই সেম কথা আমাকে প্রাণত সাঙ্কলও বলেছেন। আমার মধ্যে নাকি অবসেসিভ টেন্ডেন্সি আছে, চূড়ান্ত। আসলে রায় যে সিমরানের ব্যাপারে সন্দেহ করেছে সেটা অকারণে নয়, কারণ ছিল। রায়ের তেমন বন্ধু বান্ধব নেই, আছে দু একজন, তেমন ক্লোজ কেউ নেই। আর আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, তারা সবাই অনেকেই আমার বিয়েতে এসেছিল। তাদের বিষয়ে আমি রায়ের সাথে আলোচনাও করেছি, কথাও বলেছি। আমার বম্বে লাইফস্টাইল নিয়েও আমি রায়ের সাথে আলোচনা করেছি, কিন্তু সিমরানের বিষয়ে কখনো কোনো কথা বলা হয়নি রায়কে। সেই বন্ধু যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালো হঠাৎ, আমি তখন সব ভুলে আমার শৈশবে হারিয়ে গেলাম, মিশে গেলাম ছোটবেলার ওই দিনগুলোয়। রায়ের পক্ষে এটা মেনে নেওয়া একটু কষ্টকর ছিল, সেটা আমি এখন বুঝছি, কারণ কোয়েলের স্মৃতিগুলো এখনো ওর মনের মধ্যে দগদগে হয়ে আছে। আমি বারবার নতুন নতুন ভুল করে গেছি,
কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওই এক্সট্রিম এন্ডে আর যেতে চাই না। আমি একটা স্বাভাবিক জীবন বাঁচতে চাই, স্বাভাবিক। এখনো নির্লজ্জের মতো এই কথাগুলো বলছি, তার কারণ আমি নিরুপায়। আমি রায়কে খুব ভালোবাসি। আই লাভ হার। আমি রায়ের সাথে, আমাদের দুজনের সন্তানের সাথে একটা সুন্দর সুখী দাম্পত্য জীবনে ফিরে যেতে চাই। মিস্টার সেন, যারা অঘরে ঘুমায় তাদেরকে ঘুম থেকে ডেকে তোলা যায়, কিন্তু যারা জেগে ঘুমোয় তাদের ঘুম ভাঙানো অত সহজ নয়। আপনি জেগে ঘুমোচ্ছেন, আপনার একটা এক্সট্রিম টেন্ডেন্সি আছে, সেটা আপনি জানেন, কিন্তু দেখুন চিকিৎসার কথা কোনোদিন ভাবেননি। আসলে আপনার দোষ নয়। আমাদের দেশে না সাইকোলজিক্যাল কাউন্সিলিং বা মানসিক চিকিৎসা এটাকে খুব নেগেটিভ ভাবে দেখা হয় এখন। আপনি হয়তো ভেবেছেন সাইকোলজিক্যাল কাউন্সিলিং কেন করাবো, আমি কি পাগল নাকি? আমি বলতে পারি এর আগে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে বেশিরভাগ ঘটনায় কিছু এক্সট্রিম ঘটতে আপনার হুঁশ ফিরেছে, বা রায়পূর্ণা নিজের ভালোবাসা দিয়ে আপনাকে মাফ করে দিয়েছেন, তাই আপনি স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন মিস্টার অনির্বাণ, তাই নয় কি? এখন কিন্তু আপনাকে সাহায্য করতে হবে রায়পূর্ণাকে। রায়পূর্ণার আপনার সাহায্য চাই। যেই মুহূর্তটা দেখে রায়পূর্ণা নিজে ইমোশনলেস জায়গা দিয়ে একটা ইমোশন শো করেছে, সেটা আপনাদের দুজনের একটা নিখাদ ভালোবাসার মুহূর্ত, যেখানে আছে ভরসা, বিশ্বাস, বোঝাপড়া, সেরকম একটা মুহূর্ত। সবসময় ভাঙলে চলবে না সম্পর্ক মিস্টার সেন, কিছু করতেও তো হবে। আপনাকে এখন সম্পর্কে চালকের ভূমিকা পালন করতে হবে। আপনার ভালোবাসাই রায়পূর্ণার ভরসা। তোমারে আর কি বলবো গো কর্তা, জমিতে একবার মাত্র ফসল হয়, তারপর গেলবারে বর্ষা হয় নাই, এবারে চারা লাগালাম সব শুকিয়ে গেল, তো মহাজনের ধার শোধ করবো কি করে? আমার জমিতে সেচ দিয়েছিলাম, কিন্তু জল কোথায়? মোটর চালিয়ে মাটির নিচে থেকে জল তুলবো ভেবেছিলাম, কিন্তু মোটরের ভাড়া দেবো কোথা থেকে? ক্ষেত শুকিয়ে গেল। কয়েকখানা মোটর আছে মহাজনের ঘরে, আমাদের থেকে 3 গুণ ভাড়া বেশি চাইছে, সেই ভয়ে যাইনি। তা তোমাদের যে এই অবস্থা, এবারে সেটা গিয়ে বলনি? বলিনি ভেবেছো? সবই বলেছি, কিন্তু তাতেই তো বিপদ আরো বেড়েছে। মহাজন কারোর ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে, কারোর ঘর থেকে ছাগল তুলে নিয়ে যাচ্ছে, কারো ঘর দেখে দিয়ে যাচ্ছে নিয়ে নেবে বলে। কি ঘর নিয়ে নেবে বলেছে? এত বড় সাহস! সবার তো কিছু না কিছু বাধা আছে ওর কাছে, সেই জন্য তো ও ধরাকে সরা জ্ঞান করছে। কারো জমি জায়গা বাধা আছে, আবার কারোর। কি হলো? কি মোড়ল থামলে কেন, বলো। দেখো মোড়ল, মুদেরকে যখন ডিকেছ তখন তোমাদের পেটের কথাগুলো সব খোলসা করে বলো, আর না হলে আমরা বিচারটা করবো কেমন করে? হ্যাঁ, আরে বাবা তোমরা কি ভয় পাচ্ছ? হ্যাঁ, আরে কিসের ভয়? কি হারাবার আছে তোমাদের যে এত ভয় পাচ্ছ? কান্তি ভাই যা জিজ্ঞাসা করছে, যা জানতে চাইছে সব বলো। কি বলবো বলো? বাড়ির সমস্ত মেয়ে পর্যন্ত তুলে নিয়ে যাবে বলেছে, বাড়ির দাসী বাড়ি করে রাখবে। কৃতদাসী? তারও অধম, মেয়েগুলারে নিয়ে গিয়ে পাচার করবে। সব কটাকে পিছমোড়া করে গাছে বেঁধে গ্রামের লোকদের দিয়ে চাপকানো উচিত। দাঁতগুলো খুলে না হালের মুখে লাগিয়ে মাঠ চষানো উচিত। মন্ডার বলো তো, তুলে আনি মহাজনের পক্ষে? রাতারাতি এমন শিক্ষা দিব না যেন চোখ তুলে তাকাতে না পারে গায়ের দিকে। তোমরা পাশে থাকলে আমরা দল বেঁধে গিয়ে মহাজনের ঘরে হামলা করতে পারি। শুনেছি ওর গুদামে হাজার হাজার টাকার শস্য দানা মজুদ আছে, সেগুলো লুট করে আমরা আবার চাষে হাত দিতে পারি। এমনিতে তো দেবে না, লুটে নেব।
আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? এখানে কথা বলতে তোকে অনুমতি নিতে হয় নাকি? বল। না, সবাই এত ক্ষেপে আছে তাই আর কি। আচ্ছা মোড়ল কাকা, তোমরা এসব ব্যাপার পুলিশকে বলনি, নালিশ করনি? বলে আর লাভ কি রে বেটি? পুলিশ তো আমাদের পাশে থাকে না, থাকবেও না। বলবে আমাদেরই সব দোষ, এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে, আমরাই ধার শোধ করি নাই। কিন্তু এখন কি করবো বলো? টাকা তো চাইদের গান আছে কোথা থেকে? যাদের অডেল আছে তাদের কাছ থেকে। আমরা যেভাবে চলতাম সেইভাবে চলবো। হ্যাঁ, একদম একদম এই কথাটাই ঠিক। আমাদের পথে চলতে হবে। তবে একটু আস্তে সব কিছু করতে হবে, আমাদের ভেবে চিনতে পা ফেলতে হবে। তোদের দল হয়তো এখনো তককে তককে বসে আছে চারিদিকে, আমাদের একটু ভেবে চিনতে করতে হবে যা করবো। আরে এক হাট লোকের মাঝখান থেকে টানতে টানতে নিয়ে চলে এলি, এখন আর দরজা বন্ধ করছিস। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে চুপ নাকি? কর, চেঁচাস না, কথা আছে। তাহলে সকলের সঙ্গে কথা বলছিলাম, এখন সবাইকে ছেড়ে তোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হয়। এই এখানে না এসব মানায় না। তোরা সবাই কি ভালো বলতো? এই তুই না তোর মোটা মাথা খাটানোর চেষ্টা করিস না একদম। তুই যা ভাবিস যা বলিস সব ভুল, তাই এত বিপত্তি। এই তোকে পই পই করে বারণ করেছিলাম না এসব দিকে না এগোতে? কোন দিকে? তুই আবার ওদের মাথায় লুটপাটের ভাবনা ঢোকাচ্ছিস কেন রে? সুখে থাকতে ভূতে কি লাগছে? নিজেই বলছিস খোঁচরের দল ওত পেতে আছে, এবার ধরা পড়লে খুব মুশকিল হবে, জান প্রাণ নিয়ে টানাটানি হবে। তারপরেও কেন এসব প্ল্যান ভাবছিস? তো কি করব? নতুন বউ নিয়ে তালপুকুরে বসে চাঁদ দেখবো? ধনপতি কাকার কথাটা শোনার পর থেকে না আমার মাথার ভেতরটা জ্বলছে একবারে। শোন নীলু, তোর এই বই পড়া বুদ্ধি দিয়ে না আমাদের সংগ্রাম, আমাদের লড়াই বোঝার চেষ্টা করিস না, কিন্তু হবে না সেটা। তুই যদি আমাদের সঙ্গে থাকতে পারিস ভালো, বাধা দিস না কিন্তু। দেবো আমি বাধা, দেবো, কারণ আমি একটা বিপদের ছায়া দেখতে পাচ্ছি ক্রান্তি। এবার ধরা পড়লে পুলিশ শুধু তোকে না গোটা গ্রাম শুধু তুলে নিয়ে যাবে। ক্রান্তি, ক্রান্তি, আমরা একটু ভেবে চিনতে পা ফেলি। তুই আমার কথাটা শোন, শোন না। বল। শোন আমার কথাটা ঠান্ডা মাথায় ভালো করে শোন। আমাদের সবাইকে একসঙ্গে কিছু একটা করতে হবে, একসঙ্গে, যাতে আমরা একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, পরিবার নিয়ে, গ্রামের সবাইকে নিয়ে আমরা যাতে একসঙ্গে থাকতে পারি। পুলিশের ভয় না পালিয়ে আমরা মাথা উঁচু করে যাতে বাঁচতে পারি, এরকম কিছু একটা ভাবতে হবে আমাদের। তোর কথা হলো শুনতে খুব ভালো লাগছে, বিশ্বাস কর শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে তাড়ি তাড়ি খাই, কিন্তু আমাদের জীবন না অত সুখের নয়। আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, এই গ্রামে কার কার বাড়িতে কটা গাই গরু ছাগল আছে তুই বল? তা আছে এখনো অনেকের বাড়িতে, তবে খুব বেশি দিন থাকবে না। সবাই সুযোগ খুঁজছে ওই গরিব মানুষগুলো সবকিছু লুট করে নেওয়ার জন্য। হঠাৎ করে দেখবি বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে। পরের কথা পরে ভাববে, আগে বল গ্রামে যার যার বাড়িতে গরু গাই ছাগল আছে সব মিলিয়ে 40 লিটার মতো দুধ পাওয়া যাবে রোজ? তা হতে পারে। বেশ, এখান থেকে শামুকটোলা কত? সাইকেলে গেলে 1.5 ঘন্টা। ঘন্টা দেড়েক তো লাগবেই। শামুকটোলায় বেশ টুরিস্ট আসে, বেশ কয়েকটা চালু হোটেল দোকান এসবও আছে, সেখানে তো দুধ দই এসবের প্রয়োজন। তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে দুধ সাপ্লাই করব। তুই ভেবে চিন্তে কথা বলি না, দুধ বেচে ক টাকা ইনকাম করবি? এইসব করে ঠিকঠাক রোজগার হতে কতদিন লাগবে বলতো? অন্তত 1টা বছর। এই 1 বছরে তুই কি করবি? মহাজনের লোক যখন টাকা আদায় করতে আসবে তখন তারা তোর ভাবনা শুনবে? এই 1 বছরের মধ্যে আরো 5 জন গলায় দড়ি দেবে, আর কতজন লাঠির ঘা খাবে তোর কোনো ধারণা আছে? এবার কিন্তু তোর যুক্তি কথা বলছে না ক্রান্তিভূষণ, তোর আবেগ কথা বলছে। দুটোকে এভাবে মিশিয়ে ফেলিস না। দেখ, একটাবার গায়ের লোকজনদের বলি না আমার কথাগুলো, দেখি না তারা কি বলে। যদি তারা কিছুতেই না মানে তখন তাহলে আমরা অন্য কিছু ভাববো। বেশ, ঠিক আছে, তুই গ্রামের সকলকে বোঝা তুই যা বলতে চাইছিস। দেখ পারিস কি। তবে একটা কথা, তারা কিন্তু ক্ষেপে আছে, এটা বলিস না। এই জন্যই তো তোকে এত ভালোবাসি, তুই মেনে নিস আমার কথা। না মানছি না, তোর ভুলগুলো যাতে তুই বুঝতে পারিস সেটা সুযোগ করে দিচ্ছি। তুই যখন গ্রামের সকলকে বোঝাবি না, আমি কিন্তু তখন উল্টো দিকে কথা বলবো, এটা ভুলে যাস না। ঠিক है सरदार, हो जाए চ্যালেঞ্জ, দেখি গ্রামের লোকজন কার কথা শোনে। এই, তোর মতলবটা কি? তুই কি সর্দার হতে চাইছিস? হ্যাঁ, আমাকে হটেই দিয়ে সর্দার হতে চাইছিস তুই? কেমন হবে? গোটা গায়ের সর্দার আমি আর
আমার সর্দার তুই। তাই নাকি? এই সর্দার কিন্তু বড় মহাজন, খাজনা আদায় করবে তোর কাছ থেকে এখন। দেখো দূরখান খোলা রেখে আজ আমি কি করে জানবো এসব পাকড়া পাকড়ির কথা? আমি কিন্তু এসেছিলাম খবর নিতে যে খাবারের জোগান কতদূর, কিন্তু সে তো দেখিয়ে তো বলছি যে তোমরা ভাত টাত খাবে নাকি তোমাদের সব চুমচুম খেয়ে পেটখান ভরে গেছে। এই পাকা মেয়ে, খালি বেশি বকবো। আমি বংশীকে নিয়ে এর কাছে যাচ্ছি। কান্তি ভাইকে দেখেছো, লাজে একদম পলাই গেল। আচ্ছা ঠিক আছে, ভালো করেছো তুমি এসে মন্দিরে। তোমার সাথে দরকারি কথা আছে, দরজাটা বন্ধ করো। হ